পৃথিবীর বুকে এমন এক নীরব ঝড় উঠছে যা কারো চোখে পড়ছে না, কিন্তু যার প্রথম আঘাতটি হতে পারে চরম ও ভয়ঙ্কর। ভূপৃষ্ঠের বুক চিরে যেন কিছু একটা বের হয়ে আসতে চাইছে, যা নিয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো এখন রীতিমতো স্তব্ধ। গত কয়েক সপ্তাহ ধরে বিশ্ব রাজনীতির অলিগলিতে এমন এক রহস্যময় উত্তেজনা ঘনীভূত হচ্ছে, যা বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছু ঠিকঠাকই চলছে, সবকিছু মনে হবে স্বাভাবিক, শান্ত এবং নীরব। কিন্তু এই নীরবতাই আসলে মৃত্যুপুরীর সামনে দাঁড়িয়ে থাকা এক বিশাল সাইরেনের শব্দহীন চিৎকার। পর্দার আড়ালে, সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে এমন কিছু ঘটনা ঘটছে যা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। তারা এখন অধীর আগ্রহে আর উদ্বেগে খোঁজার চেষ্টা করছে যে আসলে মহাকাশ থেকে মহাসাগরের তলদেশ পর্যন্ত কী ঘটতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন নামী গণমাধ্যম এবং অত্যন্ত নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রগুলো থেকে যে তথ্য উঠে আসছে তা শুনলে যে কোনো সাধারণ মানুষের রক্ত হিম হয়ে যাবে। রাতের আধারে যখন পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন ঘটে চলা এই ঘটনাগুলো একেবারেই অবিশ্বাস্য। দাবি করা হচ্ছে বিশ্বের দুটি সবচেয়ে বিতর্কিত ও অভিযুক্ত রাষ্ট্র ইরান এবং উত্তর কোরিয়া, তাদের মধ্যে এক বিশাল সামরিক লেনদেনের আলোচনা আটকে পড়েছে। এটা কোনো সাধারণ অস্ত্রের চুক্তি নয়, এটা পানির নিচের এক অদৃশ্য সাম্রাজ্য তৈরির ষড়যন্ত্র। খবরটা এমন যে ইরান উত্তর কোরিয়াকে একাধিক সাবমেরিন দিতে যাচ্ছে। তাই বিশ্লেষক তো এই সংখ্যাটা এক বা দুই দলেই সীমাবদ্ধ রাখছেন না, বরং ভয়ের সুরে বলছেন যে এই লেনদেন প্রায় 7টি পর্যন্ত সাবমেরিন হতে পারে। একটি সাবমেরিনও যখন একটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে, তখন 7টি সাবমেরিনের কথা ভাবলে বিশেষজ্ঞদের বুকের ধরফরানি বেড়ে যাওয়াটাই খুব স্বাভাবিক। যদিও এই তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে কোনো দেশ নিশ্চিত করতে পারেনি, কোনো সরকারি মুখপাত্র এ নিয়ে এখনও সাফ করে কিছু বলেননি। কিন্তু নীরবতাই কি স্বাভাবিকতার লক্ষণ, নাকি নীরবতার আড়ালে সাজানো হচ্ছে এক ভয়াবহ দাবা খেলার চাল? বিষয়টিকে বিশ্লেষকরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। তাদের ধারণা, এ ধরনের খবর যখন গোয়েন্দা মহল থেকে ফাঁস হয়, তখন তার পেছনে অবশ্যই কিছু না কিছু বাস্তবতা থাকে। আগুন ছাড়া ধোঁয়া উঠছে না, এই প্রবাদটি এখানে যেন মিলে যায়। এই খবর যখন সামনে আসে, তখন বিশ্বজুড়ে একটা প্রশ্ন ঘুরপাক খায়। যদি সত্যি ইরানের সাবমেরিনগুলো উত্তর কোরিয়ার হাতে চলে যায়, তাহলে কি এশিয়া প্যাসিফিক অঞ্চল আর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থায় এক বিশাল ঝড় বয়ে যাবে? এর প্রভাব কি শুধু এই দুটো দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতের কৌশলগত হিসাব নিকাশ পুরোপুরি বদলে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমেই ডাকতে হবে উত্তর কোরিয়ার নৌবাহিনীর দিকে। কাগজে কলমে তাদের নৌবাহিনী বেশ বড় আর শক্তিশালী মনে হলেও বাস্তব চিত্রটা একেবারেই ভিন্ন। তাদের হাতে অনেক সাবমেরিন থাকলেও সেগুলোর বেশিরভাগই প্রযুক্তির দিক থেকে এখন আর কোনো কাজের না। সোভিয়েত ইউনিয়নের পতনের আগের যুগের নকশা কপি করে সেগুলো তৈরি করা হয়েছে। সে আমলের পুরনো প্রযুক্তি আর জঞ্জালের পাল্লায় আধুনিক যুগের অত্যাধুনিক রাডার এবং নজরদারি ব্যবস্থার সামনে টিকে থাকা অসম্ভব। আধুনিক সামরিক বিশ্লেষকদের মতে সেই পুরনো সাবমেরিনগুলো এখনকার প্রযুক্তির কাছে অনেকটাই অসহায়। এগুলো শত্রুপক্ষের জন্য লক্ষ্যবস্তু হওয়ার চেয়েও নিজেদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই অসহায় পরিস্থিতিতে ইরানের কাছে যদি তারা তুলনামূলক আধুনিক প্রযুক্তির সাবমেরিন পায়, তাহলে সেটা উত্তর কোরিয়ার জন্য একটা বিশাল কৌশলগত সুবিধা হয়ে দাঁড়াবে। তাদের সামরিক সক্ষমতা রাতারাতি অনেকখানি বেড়ে যাবে, যা তাদের শত্রুদের ঘুম হারাম করে দিতে পারে। পানি নিচের যুদ্ধ মানে আলাদা একটা ভয়ঙ্কর জগৎ। সেখানে কে কোথায় আছে তা বোঝা যায় না, কে কখন আক্রমণ করবে সেটাও আন্দাজ করা যায় না। এই অনিশ্চয়তাই সাবমেরিনের সবচেয়ে বড় শক্তি। ইরান যে সাবমেরিনগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো আকারে হয়তো খুব বড় না। এগুলো মূলত মাঝারি বা ছোট আকারের হলেও এদের আছে এক ভয়ঙ্কর বিশেষ গুণ। পানি নিচে চলার সময় এগুলো তুলনামূলকভাবে অনেক কম শব্দ করে, অর্থাৎ এগুলো নীরব ঘাতকের মতো কাজ করতে পারে। শত্রুর নজরে না পড়ে কোনো আভাস না দিয়েই এগুলো লক্ষ্যভেদ করতে সক্ষম। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী এই ধরনের সাবমেরিনের ওজন প্রায় 600 টনের কাছাকাছি। এগুলো গভীর পানিতে কাজ করতে পারলেও এগুলোকে বিশেষভাবে তৈরি করা হয়েছে অগভীর সমুদ্র এলাকার কার্যক্রম চালানোর জন্য। এই সাবমেরিনগুলোর আরেকটি ভয়ঙ্কর দিক হলো এদের সক্ষমতা। এগুলো সাধারণত টর্পেডো বহন করতে পারে, সমুদ্রের তলদেশে মাইন বসাতে পারে এবং শত্রু জাহাজ ধ্বংসের জন্য এন্টিশিপ মিসাইল নিয়ে যেতে পারে। একটা জাহাজকে নিমেষেই ডুবিয়ে দেওয়ার জন্য যা যা দরকার সবই এই ছোট্ট অর্থাৎ মারাত্মক যন্ত্রটির কাছে থাকে।
তবে সবচেয়ে ভয়ের কথা হলো কিছু প্রতিবেদনে আরও বলা হয়েছে যে এই সাবমেরিনগুলোর উন্নত সংস্করণে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল সক্ষমতাও যুক্ত করা হয়েছে। যদিও এই তথ্যগুলো পুরোপুরি নিশ্চিত না, কিন্তু যদি তা সত্যি হয় তাহলে ভাবতে গেলেই গায়ে কাঁটা দেয়। একটি ছোট্ট সাবমেরিন যদি পারমাণবিক অস্ত্র বহনক্ষম হয় তবে সেটা কোনো দেশের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তা কল্পনা করা সহজ না। পারস্য উপসাগরের কথাই ধরা যাক, এটা একটা অগভীর জলের এলাকা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ দিয়ে প্রতিদিন অর্থনীতির বিশাল চাকা ঘোরে। এই অঞ্চলে ইরানের এই ধরনের সাবমেরিন বহুদিন ধরে সফলভাবে নজরদারি চালিয়ে আসছে। আমেরিকা সহ বিভিন্ন পশ্চিমা শক্তির নৌজাহাজ এখানে নিয়মিত টহল দিলেও ইরানের সাবমেরিনগুলো তাদের চোখ ফাঁকি দিয়ে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায়। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে এই সাবমেরিনগুলো উন্নত 6th জেনারেশনের রাডারকেও ফাঁকি দিতে সক্ষম। এটা সত্যি হলে বুঝতে হবে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়েও ইরান তাদের প্রযুক্তিকে কতটা উন্নত করেছে। তারা বসে থাকেনি, ফিনিশ করেছে। নিজেদের মতো করে গোপনে সাবমেরিন প্রযুক্তিকে বছরের পর বছর ধরে লালন করছে। এখন যদি সেই প্রযুক্তি উত্তর কোরিয়ার হাতে চলে যায় তাহলে এটা শুধু একটা সাধারণ সামরিক লেনদেন হিসেবেই গণ্য হবে না, বরং এটা হবে দুই অঞ্চলের শক্তির ভারসাম্যে একটা বড়সড় পরিবর্তনের সূচনা। এই প্রসঙ্গে আরেকটা বিষয় মনে করিয়ে দেওয়া দরকার, যা এই রহস্যের জট আরও জটিল করে তোলে। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমে এমন রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে কয়েক মাস আগে উত্তর কোরিয়া ইরানকে নজরদারি ড্রোন সরবরাহ করেছিল। ঠিক সে সময় ইরান আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে উঠেছিল। সেই সংকটময় মুহূর্তে ইরান ওই ড্রোনগুলো ব্যবহার করেছিল বলেই দাবি ওঠে। শোনা যায় এই ড্রোনগুলো সফলভাবে নজরদারি চালিয়ে ইরানের অনেক ক্ষয়ক্ষতি এড়াতে সাহায্য করেছে। সেই সময় থেকেই আন্তর্জাতিক মহলে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল যে উত্তর কোরিয়ার এই সাহায্যের বিনিময়ে ইরান তাদের উপর কী উপহার দেবে। এখন সাবমেরিনের এই খবর যেন সে প্রশ্নের নীরব উত্তর দিচ্ছে। এটা বোঝা যাচ্ছে যে এটা কোনো একমুখী সাহায্য নয়, বরং দুটি দেশের মধ্যে এক গভীর সামরিক জোটের অংশ। কিছু বিশেষজ্ঞ আরও এক ধাপ এগিয়ে চিন্তা করেছেন। তাদের মতে উত্তর কোরিয়া যদি এই ধরনের সাবমেরিন পায় তাহলে তারা সেগুলো ব্যবহার করেই ক্ষান্ত থাকবে না। উত্তর কোরিয়া বিদেশি প্রযুক্তিকে নিজেদের মতো করে পরিবর্তন করে নেওয়ার দক্ষতা অর্জন করেছে দীর্ঘ বছরের অভিজ্ঞতায়। অতীতে তারা বারবার প্রমাণ করেছে যে অন্যের কাছ থেকে প্রযুক্তি নিয়ে তারা সেটাকে আরও উন্নত ও ভয়ঙ্কর করে তৈরি করতে পারে। তাই ভবিষ্যতে ইরানের দেওয়া সাবমেরিনগুলো আরও কতটা আধুনিক এবং ধ্বংসাত্মক হবে তা এখন থেকেই ভেবে বিশ্ব নেতাদের ঘুমটাই উড়ে যাচ্ছে। এই খবর প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়টি খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে বলে ধারণা করা হচ্ছে। তারা প্রতিটি নড়াচড়া, প্রতিটি সংকেত এবং প্রতিটি কূটনৈতিক বার্তার উপর খুঁটিয়ে খুঁটিয়ে নজর রাখছেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এখন পর্যন্ত কেউই মুখ খোলেনি। সাধারণত এই ধরনের খবরে বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো তাৎক্ষণিকভাবে নিন্দা বা সতর্কতা জানায়, কিন্তু এবার যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কমেন্ট করেনি। একইভাবে ইরান অথবা উত্তর কোরিয়াও কোনো প্রকাশ্য বিবৃতি দেয়নি। সবাই যেন নীরবতার পালা খেলছে। কিন্তু এই নীরবতারই সবচেয়ে বেশি প্রশ্নের জন্ম দিচ্ছে। যখন সবাই চুপ থাকে তখন বুঝতে হবে পেছনে কিছু একটা ঘটছে, যা অবশ্যই কখনোই স্বাভাবিক না। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশ বিষয়টি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখছে। তাদের উদ্বিগ্ন হওয়ার পর্যাপ্ত কারণও আছে। সাবমেরিন একবার পানির নিচে চলে গেলে সেটাকে খুঁজে বের করা তুষ্টিময় কঠিন একটা কাজ। সে কোথায় যাচ্ছে, কী করছে, কখন আঘাত হানবে তা জানার সত্যি আর কোনো উপায় থাকে না।